আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আশা করি আপনারা সবাই অবশ্যই ভালো আছেন এবং সুস্থ আছেন। দেখুন, রাজনৈতিক সমীকরণের হিসাব নিকাশ কিন্তু সবসময় আসলে একভাবে চলে না। আর মাঠের বাস্তবতা যখন পাল্টাতে শুরু করে, তখন অনেক কঠিন প্রশ্নের কিন্তু মুখোমুখি হতে হয়। আজকে আপনাদের সাথে এমন একটি বিষয় নিয়ে আমি কথা বলবো, যা শুনলে হয়তো অনেকেই চমকে উঠবেন, কিংবা নতুন করে আবারও ভাবতে বাধ্য হবেন। দর্শক, আমাদের চারপাশে যে ঘটনাগুলো ঘটছে, সেগুলোকে কি আমরা নেহাত বিচ্ছিন্ন কিছু ঝামেলা বলে এড়িয়ে যাব, নাকি এর গভীরে লুকিয়ে থাকা বড় কোনো সংকেতকে চিনে নেওয়ার চেষ্টা করব? দেখুন, একটি দল যখন চরম প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে যাচ্ছে এবং চতুর্দিক থেকে যখন চাপ এসে তাদের উপর জমা হচ্ছে, ঠিক তখনই যদি মাঠ পর্যায়ে এমন কিছু ঘটনা ঘটে যায় যা আসলে আইন শৃঙ্খলার স্বাভাবিক যে চিত্র, সেই চিত্রকে চ্যালেঞ্জ করে বসে, তখন কিন্তু বিশ্লেষকদের কপালে রীতিমতো চিন্তার ভাঁজ পড়ে। সম্প্রতি পাবনার বেড়া উপজেলায় ঠিক তেমন একটা ঘটনায় কিন্তু আমাদের চোখে পড়েছে। দর্শক, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ যখন ওয়ারেন্টভুক্ত কিংবা পরোয়ানাভুক্ত একজন যুবলীগ নেতাকে তুলে আনতে গেল বা ধরে আনতে গেল, ঠিক তখনই সাধারণ নেতাকর্মীদের একটি অংশ পুলিশকে কিন্তু ঘিরে ধরল এবং এক পর্যায়ে পুলিশের সাথে ধস্তাধস্তি করে সেই নেতাকে তারা সেখান থেকে ছিনিয়ে নিয়ে গেল। দেখুন, আপাতত দৃষ্টিতে এটাকে কিন্তু একটা ছোটখাটো বা তাৎক্ষণিক যে উত্তেজনা, সেই উত্তেজনার ফল মনে হতে পারে, এটাই স্বাভাবিক। কিন্তু গভীরভাবে ভাবলে অনেক প্রশ্ন ওঠে। তবে কি আওয়ামী লীগ নিজেদের হারিয়ে যাওয়া যে অবস্থান, সেই অবস্থান আবার নতুন করে জানান দিতে চাইছে, নাকি প্রতিকূলতার দেয়ালে পিঠ থেকে যাওয়ার পর তারা ঘুরে দাঁড়ানোর এক চরম শক্তি বর্তমান সময়ে এসে সঞ্চয় করছে? এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো কিন্তু এখন রাজনৈতিক যে অঙ্গন, সেই অঙ্গনে দারুণ এক আলোচনার জন্ম দিয়েছে। দর্শনবিদরা যারা রয়েছেন, তারা বলছেন, যখন কোনো দল অস্তিত্ব সংকটে পড়ে, তখন সে বা তারা আত্মরক্ষার তাগিদে স্বাভাবিক সময়ের চেয়ে অনেক বেশি তীব্র হয়ে ওঠে। গত কয়েক বছরের রাজনৈতিক প্রেক্ষাপট দেখলে কিন্তু বোঝা যায় কতখানি চাপ সহ্য করতে হয়েছে এই দলের মাঠের নেতাকর্মীদের। বিশেষ করে বিগত 2 বছর পুলিশ বা প্রশাসনের যে ভূমিকা অতীতে ছিল, সেখানে পরিবর্তন আসার পর নেতাকর্মীদের মনস্তত্ত্বে এক ধরনের ক্ষোভ কিংবা হাহাকার তৈরি হওয়াটাই কিন্তু অসম্ভব কিছু নয়। তারা হয়তো মনে করছেন তাদের পিঠ একদম দেয়ালে ঠেকে গেছে এবং এখন আর পিছানোর কোনো সুযোগ এখানে নেই। ফলে পাবনার বেড়া মডেল থানা এলাকার স্টেডিয়াম সংলগ্ন মাঠে যা ঘটলো, সেটাকে অনেকে কিন্তু আওয়ামী লীগের মাঠ পর্যায়ের কর্মীদের এক ধরনের মরণ কামড় বা শক্তির মোহরা হিসাবে দেখছেন। কিন্তু সুপ্রিয় দর্শক, ঘটনার অন্য একটা দিকও আছে, যা নিরপেক্ষভাবে বিশ্লেষণ করা আমি মনে করি খুবই প্রয়োজন। আইনের শাসন প্রতিষ্ঠা করা যদি একটি রাষ্ট্রের প্রধান লক্ষ্য হয়ে থাকে, তবে পুলিশের হাত থেকে এভাবে আসামি যারা আছেন তাদেরকে ছিনিয়ে নেওয়ার ঘটনা কিন্তু কোনো সুস্থ ব্যবস্থার ইঙ্গিত দেয় না। আজকে যারা আবেগ দিয়ে বিষয়টিকে দেখছেন, তারা হয়তো ভাবছেন এটি কর্মীদের সাহসিকতা, কিন্তু প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে যদি ভাবা হয়, তাহলে এটি পুরোপুরিভাবে বেআইনি এবং চরম বিশৃঙ্খলার একটা বহিঃপ্রকাশ। এতে প্রশাসন আরো কঠোরও কিন্তু হতে পারে। তবে রাজনীতির জটিল রসায়ন কিন্তু এত সহজে সমাধান করা যায় না দর্শক। একজন সাধারণ সিএনজি চালকের একটা সহজ কথা এখানে কিন্তু বেশ বড় একটা ভাবনার খোরাক দেয়। রাস্তায় চলতে চলতে সে যখন বলছিল যে অন্যান্য সংগঠনের চেয়ে ছাত্রলীগের বা আওয়ামী লীগের সেই পুরনো শক্তি যদি আবার বেপরোয়া হয়ে মাঠে নেমে আসে বা নেমে যায়, তবে মাঠের পরিস্থিতি কতটা উত্তপ্ত হতে পারে। এই সাধারণ মানুষের আশঙ্কা কিন্তু কোনো হালকা কথা নয়। এতে আসলে বোঝা যায় মানুষের মনের ভেতরে অতীতে ঘটে যাওয়া নানা স্মৃতি কিন্তু এখনো বেশ স্পষ্ট হয়ে তাজা হয়ে আছে। আবার অন্যদিকে যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত, তারা এই কথা শুনে হয়তো কিছুটা শক্তি অনুভব করতে পারে। সেটা কি? সেটা হচ্ছে সাধারণ মানুষ এখনো তাদের ক্ষমতার দাপটকে ভুলে যায়নি। কিন্তু এই দাপট বা বেপরোয়া মানসিকতাই কিন্তু অতীতে তাদের বড় ধরনের রাজনৈতিক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছিল। দাঁড়ায়নি কি? অবশ্যই দাঁড়িয়েছে। এবং আমি হলফ করে বলবো, তারা এই দাপটের কারণেই পতিত হয়েছে। কারণ একটা রাজনৈতিক সংগঠন যখন অতিরিক্ত ক্ষমতার চর্চা করে বা আইনের তোয়াক্কা না করে,
তখন তারা কিন্তু সাধারণভাবে জনবিচ্ছিন্ন হয়ে পড়ে। অথচ এই পাবনা কিন্তু গোলাপগঞ্জ, মাদারীপুর কিংবা শরীয়তপুরের মতো ঐতিহ্যগতভাবে সুনির্দিষ্ট কোনো রাজনৈতিক দুর্গের মতো অতটা একক আধিপত্যের জায়গা নয়, যেটা আমরা সবাই জানি। যদিও সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের এলাকা হিসেবে সেখানে কিছুটা বাড়তি প্রভাব থাকাটা স্বাভাবিক, তবুও পাবনার মতো জায়গায় যদি এমন সাহসী বা বলা চলে দুঃসাহসী প্রতিবাদ দেখা যায়, তবে সারা দেশের রাজনৈতিক মানচিত্রে তার একটা মৃদু কম্পন তৈরি হওয়া কিন্তু খুবই স্বাভাবিক। এবং সেটা যদি শুরু হয়ে যায়, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে? দেখুন, বাংলাদেশের বর্তমান যে চিত্র আমরা দেখতে পাচ্ছি, তাতে আওয়ামী লীগ কিন্তু কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। তাদের যে কার্যক্রম সেটা কিন্তু তারা পরিচালনা করতে পারছে না। এবং রাজনৈতিক যে ভাষা, সেই ভাষায় কোনো দল যদি তাদের রাজনৈতিক কার্যক্রম করতে না পারে, সেগুলো করতে গিয়ে যদি তারা মামলার শিকার হয়, হামলার শিকার হয়, মবের শিকার হয়, কিংবা নানা ধরনের জটিলতায় সেগুলো তারা বন্ধ করে রাখতে হয়, তাহলে রাজনীতির ভাষায় এই যে রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলটা কিন্তু অনেক বেশি উগ্র হয়ে ওঠে। অর্থাৎ তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য কি থাকে? তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে তাদের যেভাবেই হোক রাজনীতিতে ফিরতে হবে। কারণ রাজনীতিতে ফেরার পরই কিন্তু এই যে হামলা মামলা, এগুলো তারা মোকাবেলা করতে পারবে। অন্যথায় তারা গোপনীয়ভাবে থাকতে হবে এবং মামলা মোকদ্দমা তাদের উপর কোনো কার্যক্রম ছাড়াই চলতে থাকবে। এবং এটা হলে ওই রাজনৈতিক সংগঠনটি কিন্তু দিনে দিনে নিস্তেজ হয়ে যায়, দিনে দিনে নিষ্ক্রিয় হয়ে যায়। বাংলাদেশে কিন্তু এটাই চলমান রয়েছে। এবং এই যে একটা রাজনৈতিক ভাষা, এই রাজনৈতিক ভাষার মাধ্যমেই কিন্তু আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা বর্তমান সময়ে তাদের শক্তি প্রদর্শন করা শুরু করেছেন। এবং সেই শক্তি প্রদর্শন একটা প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু হয়েছে মাত্র। এবং এর মাধ্যমে তারা জানান দিতে চাইছেন যে আওয়ামী লীগের এখনো সেই শক্তি রয়েছে, আওয়ামী লীগের সংগঠনগুলোর এখনো সেই শক্তি রয়েছে, যেই শক্তি সম্পূর্ণরূপে প্রয়োগ করলে তারা তাদের যে রাজনৈতিক অধিকার, সেই রাজনৈতিক অধিকার তারা ফিরে পেতে পারে। এবং যদি শেখ হাসিনা যেভাবে ডিসেম্বরে ফেরার কথা বলছেন, সেই ডিসেম্বরে ফেরার পূর্বে দেশে আওয়ামী লীগ পূর্ণ শক্তি নিয়ে তাদের অস্তিত্ব জানান দেওয়া শুরু করে, তবে এই সরকার কিন্তু ব্যাপক বেকায়দার মধ্যে পড়ে যাবে। দেখুন সুপ্রিয় দর্শক, রাজনীতিতে এই ধরনের ছোট ঘটনাগুলো আসলে বড় কোনো ঝড়ের পূর্বাভাস কিনা তা নিয়ে দার্শনিক দৃষ্টিতে চিন্তা করা জরুরি। যখন আসলে কোনো রাজনৈতিক পক্ষ নিজেদের সমস্ত পথ বন্ধ দেখে, তখন তারা ছোট ছোট ঘটনার মাধ্যমে নিজেদের কর্মীদের মনোবল পরীক্ষা করে। এবং তারা আসলে দেখতে চায় প্রতিকূল যে পরিবেশ, সেই পরিবেশে একটা ডাক দিলে কতজন কর্মী মাঠে টিকতে পারে, কিংবা প্রশাসনিক যে বাধা, সেই বাধাকে অতিক্রম করার মতো সাহস কতজন রাখে। একে কিন্তু রাজনীতির ভাষায় ড্রেস রিহার্সেল বলা যেতে পারে। এই রিহার্সেলের যদি তারা দেখে যে কর্মী সমর্থকরা এখনো পুলিশ বা প্রতিপক্ষের মুখোমুখি হতে ভয় পাচ্ছে না, তবে তাদের ভেতরে নতুন এক ধরনের আত্মবিশ্বাস কিন্তু তৈরি হয়। আর এই আত্মবিশ্বাস কিন্তু ভবিষ্যতে আরো বড় কোনো আন্দোলনের বা সংঘর্ষের ভিত্তি তৈরি করতে পারে, যেটা আমি একটু পূর্বে বলেছিলাম। তবে একটি নিরপেক্ষ জায়গা থেকে যদি বিচার করি, তাহলে দেখা যাবে রাষ্ট্র পরিচালনা বা সামাজিক স্থিতিশীলতার জন্য এটা আসলে মোটেও কিন্তু ইতিবাচক খবর নয়। কেন? কারণ পুলিশকে যদি আমরা একটি নির্দিষ্ট দলের হাতিয়ার হিসেবে দেখি, তবে সেটা কিন্তু ভুল হবে। ক্ষমতায় যারাই থাকুক না কেন, পুলিশ কিন্তু শেষ পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত একটি বাহিনী মাত্র। আওয়ামী লীগের আমলে পুলিশ যেভাবে চলেছে, পরবর্তী সময়ে অন্য সরকারের আমলেও সেভাবেই কিন্তু প্রশাসন তাদের মতো করে চালনা করবে। এটাই হচ্ছে স্বাভাবিক নিয়ম। সুতরাং পুলিশের উপর দায় চাপিয়ে এভাবে আইন নিজের হাতে তুলে নেওয়াকে সমর্থন করার কোনো সুযোগ কিন্তু নেই। এবং ব্যক্তিগতভাবে আমি এটাকে সমর্থনের পক্ষেও নই। তাহলে কি আমরা ধরে নেব যে আওয়ামী লীগ সত্যি সত্যি ধীরে ধীরে অপ্রতিরোধ্য হয়ে ওঠার চেষ্টা করছে, নাকি এটা কেবলমাত্র দেয়ালে পিঠ থেকে যাওয়া কিছু মানুষের মরিয়ার চেষ্টা? বাস্তবতার কঠিন মাটিতে দাঁড়িয়ে এই প্রশ্নের উত্তর দেওয়া কিন্তু বেশ জটিল এবং কঠিন। এক পক্ষ হয়তো বলবে প্রতিকূল পরিবেশেই একটি বড় সংগঠনের আসল শক্তি পরীক্ষা হয়, এবং পাবনার এই ঘটনা সেই শক্তিরই একটি ছোট ঝলক। তারা হয়তো যুক্তি দেবে কর্মীদের এই একতা ও সাহস দলের অস্তিত্বকে বাঁচিয়ে রাখার জন্য এই মুহূর্তে খুবই প্রয়োজন ছিল।
অন্যদিকে শান্তিকামী সাধারণ মানুষ ও নিরপেক্ষ বিশ্লেষকরা বলবেন ক্ষমতার পরিবর্তনের সাথে সাথে আইন ও প্রশাসনিক কাঠামোর প্রতি শ্রদ্ধা রাখাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। বল প্রয়োগ করে হয়তো সাময়িকভাবে কাউকে ছিনিয়ে নেওয়া যায়, কিন্তু দীর্ঘমেয়াদে রাজনীতিতে টিকে থাকতে হলে জনসমর্থন এবং নিয়মতান্ত্রিক আচরণের কোনো বিকল্প নেই। এই যে দুই ভিন্ন মতের টানাপোড়েন, এটাই কিন্তু বর্তমান যে সময় সেই সময়টাকে সবচেয়ে বেশি আকর্ষণীয় করে তুলেছে বলে আমি মনে করি। তবে সুপ্রিয় দর্শক, এখানে আরেকটি জটিল বিষয় রয়েছে। সেই জটিল বিষয়টা হচ্ছে এই যে আওয়ামী লীগ, তারা আসলে কতটুকু নিয়মতান্ত্রিক থাকতে পারে। দেখুন, তাদের পতনের পর থেকে এখন পর্যন্ত তাদের উপর থেকে দলীয় নিষেধাজ্ঞা কিন্তু কোনোভাবে উঠেনি। তাদের গণতান্ত্রিক অধিকার চর্চা করার মতো স্পেস কিন্তু তারা পাচ্ছে না। আবার নানা ধরনের মামলা হামলার কথা কিন্তু আমি ইতিমধ্যেই বলে দিয়েছি। সুতরাং একটি রাজনৈতিক দল আসলে কতক্ষণ পর্যন্ত এই বিষয়গুলো সহ্য করতে পারে? তাদেরও তো একটা সহ্য সীমা আছে। দেশে যে সকল সাধারণ কর্মী সমর্থক রয়েছেন, তাদের কিন্তু নিজস্ব রাজনৈতিক চর্চা করার একটা অধিকার রয়েছে। তাদের কিন্তু গণতন্ত্র চর্চা করার একটা অধিকার রয়েছে। সেই হিসাবে আমাদের নীতি নির্ধারক যারা আছেন, তাদেরও কিন্তু এই বিষয়টি আসলে ভেবে দেখতে হবে। কারণ তারা যত শক্ত হবেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু তত তাদের অবস্থান টিকিয়ে রাখার জন্য, অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য মরিয়া হয়ে উঠবেন। তাহলে এখন এই বিষয়টিতে যেহেতু দেশের সাধারণ জনগণ ভুক্তভোগী হচ্ছেন, তাহলে নীতি নির্ধারক এবং রাজনৈতিক দল তাদের কি করা উচিত? আমি মনে করি এখানেই হচ্ছে সেই সমঝোতা বা রিকনসিলিয়েশনের গুরুত্বপূর্ণ মুহূর্ত। দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে একটি অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র প্রতিষ্ঠা করা এই নীতি নির্ধারক সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। এবং আমি মনে করি এটা কিন্তু সময়ের প্রয়োজনে করতে হবে। কারণ যদি এভাবেই চলতে থাকে, তাহলে ভবিষ্যতে তারা যদি বড় কোনো আন্দোলনের ডাক দেয় বা শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য, বা যেভাবে শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরতে চাচ্ছেন, সেই ফেরার পূর্বে তারা যদি দেশে আরো বড় ধরনের কোনো আন্দোলন সংগ্রামে জড়িয়ে পড়ে বা আন্দোলন সংগ্রামের পথ প্রশস্ত করে সেই আন্দোলন সংগ্রাম শুরু করে দেয়, তখন কিন্তু সরকারের একে তো অর্থনৈতিক চাপ থেকে শুরু করে নানাবিধ সংকটের মধ্যে সরকার নাজেহাল হয়ে আছে। তার উপর যদি এই মরার উপর খাড়ার ঘা আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে রাজধানী ঢাকা আন্দোলন সংগ্রাম করা শুরু করে, সেটা কিন্তু সামাল দেয়া সরকারের জন্য অত্যন্ত কঠিন একটি বিষয় হয়ে পড়বে এবং দেশ এক প্রকার হযবরল পরিস্থিতির মধ্যে পড়ে যাবে, যে পরিস্থিতিটা বর্তমান পরিস্থিতি থেকে আরো খারাপ হবে। এবং সাধারণ জনগণের কথা তো আমি সবসময় বলি, তারা শুধুমাত্র বলির পাঠাই হয়ে থাকেন এবং তাদের স্থিতিশীলতা যেটা চান সেটা কখনোই কিন্তু তারা পান না। প্রত্যাশা অনুযায়ী যেটা চাহিদা সেটাও কিন্তু তাদের পূরণ হয় না। সুতরাং নীতি নির্ধারকদের উচিত তাদেরকে রাজনৈতিক করার স্পেসটুকু অন্তত পক্ষে দিয়ে দেয়, অন্তত পক্ষে দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে। কারণ তাদেরকে বন্দি খাঁচায় রাখা মানেই কিন্তু তারা খাঁচা ভেঙে বের হওয়ার চেষ্টা করা, এবং খাঁচা ভেঙে যদি কোনো হিংস্র প্রাণী একবার বের হওয়ার সুযোগ পেয়ে যায়, তাহলে সে কিন্তু তার সামনে যা পায় সেটাকে কিন্তু গ্রাস করে নেয়। দর্শক, আওয়ামী লীগ গ্রাস করুক বা না করুক, বা তারা খাঁচা থেকে বের হতে পারুক বা না পারুক, দেশের পরিস্থিতি স্থিতিশীল করার জন্য এবং দেশের সার্বিক যে নিয়ন্ত্রণ, সেই নিয়ন্ত্রণ সুস্থ এবং সুন্দরভাবে একত্রিত করার জন্য আমি উদারতভাবে অনুরোধ জানাবো যেন দেশের গণতান্ত্রিক পরিবেশ পুনঃপ্রতিষ্ঠিত হয় এবং একটি অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রের চর্চা হয়। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই অবশ্যই নিরাপদে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো আলোচনায়। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।